আজ এই ভিডিওয় থাকবে দুদিনের মালদা ঘোরার সম্পূর্ণ তথ্য। কম খরচায় কোথায় থাকবে, কিভাবে এক্সপ্লোর করবে আর কি কি দেখবে, সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওর মধ্যে। ইতিহাস যদি ভালোবাসো তাহলে দুদিনের জন্য কলকাতা থেকে কাছাকাছির মধ্যে ঘোরার মালদা হলো আদর্শ একটা জায়গা। শুধু আমি বিখ্যাত নয়, এখানে রয়েছে নানান স্থাপত্য, তৎকালীন বাংলার রাজধানী। 13153 এটা হলো শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেস। মালদা যাওয়ার সব থেকে ভালো ট্রেন আর কি বলে। অনেকগুলোই তো যায়, দার্জিলিং যায়, হাটে বাজারে যায়, পদাতিক যায়, কিন্তু এটা সব থেকে ভালো ট্রেন আর কি বলে। আর এই যে কোচগুলো, এই কোচগুলো নতুন দিয়েছে। এখন শিডিউল হলো 10টা 5-এ ছেড়ে এখান থেকে, আর ওখানে মোস্ট প্রবাবলি পৌঁছয় হয়তো সকাল 6টা 10 বা 15। ইউজুয়ালি বিফোর টাইমই পৌঁছে দেয়, এটা লেট তো করেই না, বরঞ্চ টাইমের আগেই পৌঁছে দেয়। তো এখনও দেরি আছে আমাদের, এখন বাজে হলো গিয়ে 9টা 44। এটা 10টা 5-এ ছাড়ার কথা। দেখা যাক কখন ছাড়ে আর কখন পৌঁছয়। সকাল 6টা 6 বাজে এখন, একদম ঠিকঠাক টাইমে আমাদেরকে পৌঁছেছে। 1 নম্বরে দিয়েছে, আমরা বুক করেছি রিটায়ারিং রুম। আজকে আমরা আছি, কালকে রাতে আবার আমাদের ট্রেন আছে, এই জন্য আমরা রিটায়ারিং রুম বুক করে নিয়েছি, কতক্ষণ এবার থাকবো। তো 1 নম্বরেই শুনলাম এই রুমটা রয়েছে, রিটায়ারিং রুম, সেটাই খুঁজতে যাচ্ছি আমরা অভ্যাসটাতে। দেখি কোথায় গিয়ে পাই, কিরকম দেখতে। এটা হলো আমাদের রুম, বেশ বড় আছে রুমটা। ওখানে একটা বসার জায়গা আছে, এখানে একটু ব্যাগ রাখার জায়গা আছে, আর ডাবল বেড আছে, এসি আছে, যেটা আমাদের প্রয়োজন পড়বে না। আমরা এসি রুম নিয়েছিলাম, নন এসি রুমও আছে। আর এটা হলো বাথরুম, বেশ বড় সড়ো আছে, গিজার লাগানো আছে, অবশ্য জানি না চলে কিনা, লেখাতেও আছে হট কোল্ড। ঠিকই আছে। আমরা আজকের রাতটাই তো শুধু থাকবো, কালকে রাতে আবার ট্রেনই আছে, তো 1 রাতের জন্য হিসেবে ঠিক আছে। কিন্তু আমরা বুক করেছি 2 দিনের জন্য, যেহেতু কাল রাত প্রায় 10:30টায় আমাদের ট্রেন, তাই জন্য আমরা 2 দিনের জন্য বুক করেছি। 2 দিনের জন্য এই রুমটা ভাড়া নিয়েছে হলো 1116 টাকা, 475 টাকা করে, আর কিছু জিএসটি ফিএসটি বা ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে টোটাল 1116 টাকা। নন এসি একটা ক্যাটাগরি আছে এদের, সেটা আর একটু কম দাম মনে হয়, আই থিঙ্ক 300-এর মধ্যে মনে হয় পার নাইট বোধ হয়। কিন্তু এটা যেহেতু এসি ক্যাটাগরি, একটাই বোধ হয় রুম ছিল এসি ক্যাটাগরি, একটা বা দুটো মোস্ট প্রবাবলি, তো সেটা 475 করে পড়েছে। এটা হলো মেন এক্সিট 1 নম্বর প্ল্যাটফর্মেই। আর এই দেখো, একদম এক্সিটের পাশে এনকোয়ারি, আর তার পাশে লেখা আছে রিটায়ারিং রুম। এটা থেকে একতলায় যেতে হবে তোমাকে, মানে উপর দিকে যেতে হবে। মালদা ভ্রমণ আমরা স্টার্ট করছি খুবই জাগ্রত জহুরা মায়ের মন্দির দিয়ে। আমবাগানের মধ্যে দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। একটা টোটো ভাড়া করে আমরা চলেছি আজকের সাইট সিন করতে। মালদার সাইট সিন মেনলি দুটো পার্টে হয়, একটা হলো গৌড় দিকের পার্ট, আর একটা হলো আদিনা বা পান্ডুয়ার দিকের পার্ট। আজকে প্রথম দিনকে আমরা এসেছি গৌড়ের দিকে। দুটো একদম দুদিকে, মানে মালদার সেন্টারকে তুমি যদি মাঝখানে রাখো, গৌড়টা একদিকে, আদিনাটা একদিকে। অনেকে একদিনে করে, কিন্তু আমরা তো 2 দিন রয়েছি, তো তাই জন্য দুটো ভাগে পার্ট করে, মানে ভাগ করেছি। তো আজকে ফার্স্ট গৌড়ের জন্য আমরা যে দিকটা এসেছি সেটা হলো আমার পেছন দিকে এই মন্দিরটাতে। এটা হলো শ্রী জহুরা মায়ের মন্দির। এটা সপ্তাহে 2 দিনই খোলে, মঙ্গলবার আর শনিবার। এখন 10টা 15 বাজে, সবেমাত্র এসছে খোলার জন্য। তো এটা ভীষণ জাগ্রত একটা মন্দির আর ভীষণ পপুলার, কিন্তু বাকি দিনকে তুমি আসতে পারবে না। ওই আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে আমরা ওরমভাবেই প্ল্যান করেছি যাতে এই মন্দিরটা আমরা দেখতে পারি মঙ্গলবার দিনকে আসার জন্য। তো এনিওয়েজ আমরা পুজো দেবো এখানে, তারপরে আমরা যাব মেন যে গৌড় সিটিটা রয়েছে, গৌড়ের দিকে যে জায়গাগুলো রয়েছে দেখার জন্য, সেখানে ফার্স্ট এখানে আমরা পুজো দিয়ে নিই। চলো, এইটা হলো জহুরা মায়ের মন্দির। এই যে সবেমাত্র খুলেছে, এটা এখন 10টা 15 বাজে পুরোপুরি। এর বাইরের দিকে এই যে কয়েকটা জায়গা রয়েছে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জিনিসপত্র কিনতে পারো। আর এখানে আসার রাস্তাটাও খুব সুন্দর, আম বাগানের মধ্যে দিয়ে, ভীষণ সুন্দর, মানে ছিমছাম নিরিবিলি একটা রাস্তা, নিরিবিলি একটা জায়গা। জহুরা মায়ের মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি গৌড়ের দিকে। এটা হলো আমাদের প্রথম স্পট, এটা হলো মদন মোহন জিউ টেম্পল। এই টেম্পলটা এখন তো খোলা, এখন বাজে হলো গিয়ে 12টা 8।
জানি না দুপুরের দিকে বন্ধ হয় কিনা, বাইরে তো কিছু লেখা নেই সেরকম। আর এটার বাইরেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের একটা জায়গা, সেটা তোমাদের দেখাচ্ছি চলো। আনুমানিক 1515 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু মালদার রামকিলি গ্রামে আসেন এবং সেখানে কিছুক্ষণের জন্য উনি বিশ্রাম নেন। সেই গাছের ছায়াতেই একটি ছোট্ট মন্দির স্থাপনা করে তার পায়ের চিহ্নের বিশিষ্ট একটি পাথর সেই গ্রামের মধ্যে রাখা আছে। আজকের আমাদের নেক্সট স্পট এটা হলো বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ। গৌড়ের স্থাপত্যগুলির মধ্যে সব থেকে বড় হলো এই বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। বারোদুয়ারি মসজিদ বলা হয় তার কারণ মনে করা হতো যে এখানে 12টা দরজা ছিল, যেটার মধ্যে এখন একটা নেই। বড় সোনা মসজিদ বলা হয় কারণ মনে করা হতো যে তখনকার দিনে একটা ছোট সোনা মসজিদ ছিল, যেটার এখন বর্তমান যে ভৌগোলিক অবস্থান সেটা হলো বাংলাদেশে। 168 ফুট লম্বা, 76 ফুট চওড়া আর প্রায় 40 ফুট হাইট এই স্থাপত্যটির। মসজিদটার বাইরে সোনালী রঙের আস্তরণের জন্য দেখতে অনেকটা সোনার মতন লাগে, তাই জন্য এটাকে সোনা মসজিদ নাম দেওয়া হয়েছে। এটা হলো আজকে আমাদের নেক্সট স্পট দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজা নির্মাণ করেন সুলতান বরাকর শাহ। এই দাখিল কথাটার অর্থ হলো প্রবেশ। একসময় গৌড়ে প্রবেশ করার জন্য প্রধান যে দরজা ছিল সেটা হলো এটাই। এই দরজার আরেকটা নাম হলো সেলামি দরওয়াজা, কারণ মনে করা হতো যে তখন যখন নবাব প্রবেশ করতেন এই জায়গার মধ্যে দিয়ে, তখন তাকে কামান দিয়ে সেলাম করে এখানে প্রবেশ করানো হতো। এই ফিরোজ মিনারটি তৈরি করেন সাইফুদ্দিন ফিরোজ শাহ। এটার ভেতরে রয়েছে 73টা পেঁচানো সিঁড়ি, যেটাতে আগে উঠা যেত, কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে। দিল্লির কুতুব মিনারের মতন দেখতে বলে এই জায়গাটিকে মালদার কুতুব মিনারও বলা হয়। আজ নেক্সট যেটা আমরা এসছি এটাকে বলে 22 গজি দেওয়াল। এই 1460 থেকে 1474-এর মধ্যে এটা নাকি তৈরি করা হয়, আর এটার উচ্চতা 22 গজ, তাই জন্য এই দেওয়ালটার নাম 22 গজি দেওয়াল। আর এই দেওয়ালটা দিয়ে নাকি একটা রাজপ্রাসাদ ঘেরা ছিল, যেই রাজপ্রাসাদটার আজকে আর কোনো টাইপের অবশিষ্ট নেই, দেওয়ালটাও নেই, ওই যেটুকু যা পড়ে আছে আর কি, সেটাকেই একটা মনুমেন্ট হিসেবে এখানে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হলো কদম রসুল মসজিদ। 1531 সালে সুলতান নুসরত শাহ এই মসজিদটা তৈরি করে। এই মসজিদটার গায়ে কিন্তু বেশ কিছু টেরাকোটা কাজ আমি দেখতে পাচ্ছি, আর এর ভেতরে একটা জায়গা রয়েছে যেখানে একটা পায়ের ছাপ আছে, যেটা একটা কাপড় দিয়ে ঢাকা, আর এটা মনে করা হয় যে হযরত মুহাম্মদের পায়ের ছাপ। আর এটার ঠিক পাশেই রয়েছে ফতেহ খানের সমাধি। ফতেহ খানের সমাধি রয়েছে এই ঘরটার মধ্যে। আর ওদিক দিয়ে আমরা এলাম, ওখানে বলছে হযরত মুহাম্মদের পায়ের ছাপ। আমি জানি না ঠিক কতটা সত্যি এটা, কিন্তু এখানের ভেতরে একটা সমাধি রয়েছে। ইনি ছিলেন আওরঙ্গজেবের জেনারেল দিলওয়ারা খানের পুত্র। ওই পর্যন্ত টোটো আসে, এদিক থেকে হেঁটে আসতে হলো। এখানে আছে চিকা মসজিদ, এই সামনের দিকটাতে। এখানে প্রচন্ড ক্রাউডেড এই জায়গাটা। এর আগে যে কটা দেখলাম এতটা ক্রাউডেড কোনোটাই ছিল না, কিন্তু এটা মারাত্মক লেভেলের ক্রাউডেড। এটা হলো চিকা মসজিদ। এটা মানে স্পট কম, পিকনিক বেশি, এখানে প্রচুর লোকজন, প্রচুর। আর এখানে লেখা আছে এটার ব্যাপারে আর কি, সম্ভবত 1455 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। ভেতর দিকে কিছু নেই, কোনো সমাধি ভবন দেখলাম না, ওই পাশেও দেখলাম না, মানে অ্যাটলিস্ট বাইরের থেকে তো দেখা যাচ্ছে না। কিন্তু এটা প্রচণ্ড ক্রাউডেড একটা জায়গা, বাইরে যেরকম ক্রাউডেড ভেতরেও সেরকম ক্রাউডেড।
এই চিকা মসজিদ হওয়ার পেছনে, এই নামটা হওয়ার পেছনে দুটো রিজন আছে। একটা তো বলে এখানে নাকি একসময় খুব চামচিকি থাকতো, সেটার থেকে। আরেকটা থিওরি হলো এটার উপরে আগে যখন রোদ পড়তো, যখন নতুন তৈরি হয়েছিল, তখন পুরো চকচক করতো সূর্যের আলোতে, তাই জন্য নাকি চিকা বলা হয়। এবারে জানি না কোনটা অথেন্টিক, কিন্তু হ্যাঁ এই দুটো থিওরি রয়েছে এটা চিকা মসজিদ নাম হওয়ার পেছনে। ওই পাশটা দিয়ে গেলে ছিল চিকা মসজিদ, আর এই পাশটা দিয়ে এটা হলো গুমতি দরওয়াজা। এটা হলো তাঁতিপাড়া মসজিদ, আর এটা এখানে লেখা আছে দুটো সমাধি আছে, এই যে একদম ঢুকতেই দুটো সমাধি আছে। সেটা একটা মুর্শিদ খান ও তার কন্যা জুল ফারানের মনে করা হয় আর কি। এগুলো কিন্তু সবই অ্যাজামশন, সব অনেক জায়গায় দেখলাম এই বিশ্বাস করা হয়, মনে করা হয়, এরকম টাইপের লেখা, সবই মোটামুটি অ্যাজামশনের ওপরই আর কি। এটা প্রপার ঠিক গৌড় না, গৌড়টা ওই পাশটায় ছিল, ও পাশ থেকে বেরিয়ে এই দিকে গেলে বর্ডারটা পড়ে, বাংলাদেশের যে বর্ডার সেটা পড়ে, 0 পয়েন্ট ওই পাশে পড়ে। জানি না আমি পর্যন্ত যাবো কিনা, আর কতটা যাব। এটার পরে আরেকটা আছে মোস্ট প্রবাবলি লোটনের মসজিদ, তো ওই দিকটায় আমি যাব, বাকি আর কতটুকু যাব বর্ডার পর্যন্ত ঠিক জানি না। আর এটাতে কেউই নেই, এটা গৌড় সাইট সিনের মধ্যে ঠিক পড়ে না, ওটার থেকে একটু বাইরে পড়ে, তাঁতিপাড়া মসজিদ। এখন আমরা এসেছি লোটন মসজিদ দেখতে। 1475 সালে এটা তৈরি করা হয়েছিল, আর এখানে লেখা আছে যে সামনের যে বেশ বড় অংশ সেটাই নষ্ট হয়ে গেছে আর কি। তো এটা ভালোই দেখতে, ছোটোখাটোর মধ্যে ভালোই দেখতে। এই যে এই কাজগুলো সব নষ্ট হয়ে গেছে প্রতিটা মসজিদের, কিন্তু আমি এটা অদ্ভুত লাগছে যে ইটের ওপরই কাজগুলো করা হয়েছে, বিশেষ করে এই যে নিচের দিকের কাজগুলো, এগুলো ইটের ওপরে জানি না কিভাবে করা হয়েছে, কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, না হলে ভীষণ সুন্দর দেখতে লাগতো এগুলো। এই মসজিদ তার এই পাশের যে অংশটা, এইগুলো জানি না কালার পাথর নাকি ইটের ওপরই করা হয়েছে কালার কি জানি, কিন্তু এই পোর্শনটা খুব সুন্দর এই মসজিদটার, ভালো, এটার আর্কিটেকচারটা বেশ ভালো। মহাদেবপুর বিএসএফ চেকপোস্ট 0 পয়েন্ট, ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। এটার সামনে লেখা আছে কোতোয়ালি দরওয়াজা, আই লাভ বিএসএফ। এই যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ভিউ পয়েন্ট করা, এই দিকটায় ছিল চেকপোস্টটা, আর এই পাশটায় দেখো লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে বাংলাদেশে স্বাগতম। ওই দিকটা হলো বাংলাদেশ আর এই দিকটা হলো ইন্ডিয়া। ওটার পাশ দিয়ে যে কোতোয়ালি দরওয়াজাটা লেখা ছিল, ওটার পাশ দিয়ে একটা লোক বসে আছে, আর তার পাশ দিয়ে একটা সিঁড়ি আছে। তো তোমাকে ওঠার সময় তোমার আই কার্ড জমা ডাকবে, আমার আই কার্ডটা যেমন নিচে জমা আছে, জমা দিয়ে তোমাকে এখান দিয়ে উপরে উঠে আসতে হবে। ওই যে এরা যে দাঁড়িয়ে আছে, এখানে একটা লোক বসে আছে, আই কার্ডটা জমা রাখছে, যতক্ষণ তোমরা উপরে থাকবে ততক্ষণের জন্য। তো ওর উপরে উঠে একটা এরকম ভিউ পয়েন্ট টাইপের করা আছে। এটা হলো আজকে আমাদের গৌড়ের লাস্ট স্পট, এটা হলো চামকাঠি মসজিদ। সবই ভাঙাচোরা, মানে একই, কোনো ডিফারেন্সিয়েট নেই, যেগুলো আগে আমরা দেখলাম তার সাথে এগুলোর যে কোনো ডিফারেন্সিয়েট সেরকম নয়। তবে ওই আর কি, এ পাশে কেউ আসে না। এই যে দেখো এই পোর্শনটা দেখো, ওই লোটন মসজিদটার মতন আর কি, কিন্তু বেশিরভাগ ওটাতে তাও কিছু আছে, এটাতে প্রায় সবই উঠে গেছে। আজকের আমাদের সেকেন্ড দিনের সাইট সিনে আমরা ফার্স্ট যে জায়গাটা এসেছি, এটা হলো মনস্কামনা টেম্পল, একদম মালদা টাউনের মধ্যে। আমরা স্টেশন থেকে এলাম, 10 টাকা টোটো ভাড়া নিল, আর এখানে নামিয়ে দিল।
গুড মর্নিং। আজকে আমাদের মালদাতে সেকেন্ড দিন এবং লাস্ট দিন। আজকে আমরা যাচ্ছি আদিনা মসজিদের দিকে। তো আমরা ঠিক করেছি পাবলিক ট্রান্সপোর্টেই যাব। রথবাড়ি মোড়ে একটা জায়গা আছে, একদম মানে প্রাণকেন্দ্র বলতে পারো মালদা শহরের। তো সেই রথবাড়ির ওখান থেকে বাস যায় চাঁচলের দিকে, সেই বাসগুলো সব আদিনার উপর দিয়ে যায়। তো সেই বাসে করেই আমরা যাব, কারণ এখান থেকে যদি টোটো তো যাবেই না, অনেকটা রাস্তা, প্রায় 17-18 কিলোমিটার মতন। অটো ভাড়া করতে গেলে প্রায় 1000-1500 মতন মনে হয় নিয়ে নেবে। তো আমরা ঠিক করেছি তাই জন্য যে আমরা এখান থেকে বাসে করে যাব, তারপরে ওখানে দেখা যাক কীরকমভাবে যাওয়া যায়। ওখানে আছে 4-5টা সাইট সিন পয়েন্ট রয়েছে। এই যে সামনে এই দিকটা দেখা যাচ্ছে, এখানে বাস স্ট্যান্ড, আদিনা বাস স্ট্যান্ড। এখান থেকে নামালো হার্ডলি 2-3 মিনিট হবে। এইটা হলো আদিনা মসজিদ, এটা হলো এন্ট্রেন্স। কিন্তু এখানে একটা গল্প রয়েছে বড়সড়। তো ব্যাপার হলো যে আদিনা মসজিদে এখন রিসেন্ট করেছে, আমি আসার আগে একটা ভিডিওতে অবশ্য দেখেছিলাম, এখানে ফটোগ্রাফি বা ব্যাগ কিছু অ্যালাউ নয়। এবারে ফটোগ্রাফি অ্যালাউ নয় সেটা অনেক জায়গাতেই থাকে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে ব্যাগ অ্যালাউ নয় সেটা রাখার জন্য কোনো প্রপার ক্লক রুম নেই এখানে। আইদার ধরো দুজন যদি আসো, একজনকে যেতে হবে, একজনকে ধরে দাঁড়াতে হবে দুটো ব্যাগ, যেটা আমি করছি। এই যে আমার কাছে দুটো ব্যাগ আমি দেখে এসেছি, আমি এখন দাঁড়িয়ে আছি। আর না হলে এইখানে এই ভদ্রলোক, এই যে দোকানগুলো আছে, এরা 10 টাকা করে নিচ্ছে, বলছে ব্যাগ রেখে যেতে। মানে সেটা তো খুব একটা রিলায়েবল অপশন নয় না। তুমি যদি ব্যাগ না অ্যালাউ করো তাহলে তোমার একটা প্রপার ক্লক রুম রাখা উচিত। সে তুমি 2-5 টাকার নাও, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একটা ভীষণ বড় একটা সমস্যার ব্যাপার এখানে। কিন্তু মালদায় ঘুরতে এলে আদিনা মসজিদ আমি ঘুরে এলাম, তো এটা হাইলি রেকমেন্ডেড একটা প্লেস। মানে আমি যে কটা জায়গা দেখলাম কাল থেকে, তার মধ্যে সবথেকে বড় তো বটেই, সবথেকে সুন্দরও আমার এটাই লাগলো। ভেতরে আগে ফটো তুলতেই তো আগে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে ইউটিউবে, কিন্তু এখন তো ফটো ভিডিও সবই বলছে বারণ। তার থেকে বড় কথা, ব্যাগ ফ্যাগ কিছু অ্যালাউ ফেলাও করে না, এটা একটা মহা সমস্যার ব্যাপার। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, এরমভাবেই দেখতে হবে। তবে ভীষণ সুন্দর জায়গা, এটা অবশ্যই আসা উচিত। আর এই এরিয়ার মধ্যে আরও 2-4টে জায়গা আছে যেগুলো আমরা এখন দেখতে যাব। আমরা তো বাসে করে এলাম, তো আমরা কিছু বুক করছি না, যেরকম পাবো। টোটো সব জায়গাতেই অ্যাভেলেবেল দেখছি আমি, মালদা টাউন বলো বা তার বাইরে বলো। আমরা এখন এসেছি 1 লাখি সৌধ সমাধি দেখতে। এটা আমরা একটা টোটো নিলাম আদিনা মসজিদের সামনে থেকে, 10 টাকা করে নিল, এখানে নামিয়ে দিল। এটা 1412 সালে রাজা গণেশ বলে কেউ একজন তৈরি করেছিলেন। আর এটার ভেতরে নাকি 3টে সমাধি আছে, মানে বাইরের দিকে একটা বোর্ডের মধ্যে লেখা আছে 3টে সমাধি আছে, যেটা রাজা গণেশের ছেলে জালালউদ্দিন আর তারই বংশের কোনো দুজন হবে হয়তো সেটা। আর এটা তৈরি করতে 1 লাখ টাকা লেগেছিল, তাই জন্য এটাকে বলা হয় 1 লাখি সমাধিসৌধ। এটার তো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে বাইরের দিকে, বাট স্টিল কিছু কিছু জায়গা আছে, স্পেশালি এই জায়গাগুলো বা এই যে নিচের দিকগুলো, এগুলোর কিন্তু কারুকার্য ভীষণ সুন্দর। আর এখানে না এরকম টাইপেরই, আমি ঠিক বুঝতে পারছি না এটা প্রপার ইটের ওপর তৈরি নাকি ইটের ওপর কিছু দিয়ে সেটার ওপর তৈরি, কিন্তু এই মালদায় প্রচুর জায়গায় দেখলাম আমি এরকম টাইপের জিনিস। মানে আগে হয়তো পুরো দেওয়ালটাতেই এরকম ছিল, এখন সব ভেঙে এইটুকু রয়ে গেছে, কিন্তু কাজগুলো এখানকার ভীষণ সুন্দর। এটা হলো কুতুবশাহী মসজিদ, বা এখানকার লোকাল একজন বলছে সোনা মসজিদ। এই যে পেছন দিকটাতে বোঝা যাচ্ছে না, এই গাছগুলোর পেছন দিকটাই হলো 1 লাখি, সেটার পেছন দিকে একটা রাস্তা বেরিয়েছে, সেটা দিয়ে এসে এই কুতুবশাহী, সামনের দিকে লেখা বোর্ডটার মধ্যে কুতুবশাহী, কিন্তু এই লোকালরা বলছে এটা নাকি সোনা মসজিদ, কারণ এটার উপরে যে ছাদটা আছে সেটা নাকি একসময় সোনা ছিল, যেটা ইংরেজদের আমলে তারা ভেঙে নিয়ে চলে গেছে। ভেতর দিকটা বেশ সুন্দর, আর যেগুলো পাথরগুলো রয়েছে সেগুলো অনেকটা শিল পাথর টাইপের যেরকম হয় সেরকম টাইপের টেক্সচার। জায়গাটা বেশ ভালো আর কি। এটা একটুখানি মানে যেহেতু এখানে পেছন দিকে খুব একটা ভালো করে রাস্তা পথ নির্দেশ করা নেই। এই যে এটা হলো 1 লাখি মসজিদ, আর এখান থেকে পেছনের রাস্তাটা গিয়ে এটা হলো কুতুবশাহী মসজিদ, বা এখানকার লোকেরা তো বলছে সোনা মসজিদ।
মালদার আমাদের লাস্ট স্পট ছিল পান্ডুয়া শরীফ দরগা। এই যে এখানে আমাদের নামিয়েছিল, এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা 1 লাখি। এখান থেকে সোজা গেলে, ওখান থেকে কিছুটা গেলে এই মোটামুটি ধরো 500 মিটার্স হবে, সেখানে গেলে পান্ডুয়া শরীফ দরগাটা পড়ে। তো ওটা আমাদের দেখা হয়ে গেছে। মালদায় মোটামুটি যেগুলো কভার করার ছিল 2 দিন আমরা করে নিয়েছি। কিছু হয়তো বাদ থাকতে পারে, আসলে ছোটো 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 এত জিনিসপত্র রয়েছে না এখানে, হয়তো 2-4টে বাদ তো ডেফিনেটলি পড়ে গেছে। এবারে আমরা মালদা টাউনের দিকে ফিরে চলে যাব। এই যে এই রাস্তাটা সোজা গেলেই পড়বে তোমাদের পান্ডুয়ার যে বাস স্টপ। আমরা এদিক থেকে স্টার্ট করেছিলাম, এদিকে হলো আদিনা মসজিদ। যে কোনো একটা দিক থেকে শুরু করতে পারো, হয় পান্ডুয়া থেকে শুরু করে আদিনার দিকে শেষ করতে পারো, বা আদিনা থেকে শুরু করে পান্ডুয়ার দিকে গিয়ে শেষ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আমরা পেছনেরটার থেকে শুরু করেছিলাম, মানে পান্ডুয়ার ফরেস্ট অফিস থেকে শুরু করেছিলাম, তারপর পান্ডুয়াতে আমরা শেষ করছি। এখান থেকে আমরা বাস ধরবো, বা যদি শেয়ারে কিছু পাওয়া যায় সেটা ধরে আমরা আবার রথবাড়ির দিকে চলে যাব। এগুলো তো হলো মালদা ঘোরার জায়গা। এবারে মালদার কয়েকটা খাবারের জায়গা না বললেই নয়। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো মিষ্টি। এখানকার কয়েকটা মিষ্টি, স্পেশালি কি জানি ক্ষীর কদম না রস কদম আর প্লাস কানসাট, এই দুটো তো খুব ফেমাস মিষ্টি এখানকার। আমি 2-3টে দোকান থেকে ট্রাই করেছি 2 দিনের মধ্যে, তো সেটা তোমাদেরকে বলবো আমার কোনটা ভালো লেগেছে। আর আরেকটা খুব মানে বিখ্যাত জায়গা আছে, মৌসুমি জামাইয়ের হোটেল। তো এখন আমার একদম লাস্ট গন্তব্য সেটাই, ওটা অন দ্য ওয়েতেই পরে। আমি দেখলাম আসার সময় আমরা যে রাস্তার উপর দিয়ে এলাম, মঙ্গলবাড়ি বলে একটা রাস্তা, সেটার উপর দিয়ে পড়ে। তো আমরা হয়তো বাসে যেতে যেতে সেখানে নামবো, দেখা যাক। ওখানকার মাটন ভাত শুনেছি খুব ফেমাস, ওটা ট্রাই করার অবশ্যই ইচ্ছে আছে। যদি খোলা থাকে ওখানে আমি যাচ্ছি। এই দিকে হলো মঙ্গলবাড়ি রেলগেট, আর এইটা হলো দোকান। এটা হলো মৌসুমি হোটেল। এটা মানে সব থেকে পপুলার নাম হলো জামাইয়ের হোটেল বলে। মাংস ভাত এখানে খুব ফেমাস, মানে মাটন আর ভাত। এরা নাকি পাশেই নাকি এদের নাকি মাটনের দোকান আছে, এই যে এইখানে এদের থেকে সকালবেলা কাটে, তারপরে এখানে রান্না করে। প্রচণ্ড ফেমাস, প্রচণ্ড। আজকে বুধবার, আর কটা বাজে এখন 3টে মতন বাজে হয়তো, মানে গায়ের ওপর উপচে পড়ছে এরকম টাইপের লোক। তার মানে উইকেন্ডে কি লেভেলের ভিড় হয়। আর এটা যে একদম প্রপার মালদা শহরের মধ্যে রথবাড়ি, মানে কাছাকাছি রথবাড়িটা যেমন খুব পপুলার টাইপের জায়গা, ওইরকম টাইপের জায়গা সেরকমও না, বেশ কিছুটা আউটস্কার্টে। তার মধ্যে এত ভিড় মানে ভাবাই যায় না। খাবার দাবার বেশ ভালো। আমি খেলাম একটা মাটন আর ভাত খেলাম, আর একটা থালি নিয়েছিলাম আমরা, মাছের থালি, ওটাও ভালো ছিল। মাটনটা তো বেশ ভালো ছিল। মানে এটা খেলে বুঝতে পারবে কেন এত পপুলার, মানে বিশাল পপুলার এটা। আমি এই মালদাতে কোনো দোকান সেরকমভাবে এক্সপ্লোর করিনি, বাট এটাই এমন একটা দোকান যেটা ভেবেছিলাম আমি খাবো, মানে দারুণ খেতে, হাইলি রেকমেন্ডেড। জামাইয়ের হোটেল বাদ দিয়ে এখানকার একটা লোকাল লোকের পরামর্শে আমরা একদিনকে দুপুরবেলাতে অনিতা বলে একটা হোটেলে খাবার ট্রাই করেছিলাম। ভালোই খাবার ছিল। এটা হলো মালদা বাজারের একদম প্রপার বাজারের মধ্যে। আর মিষ্টি আমরা এখানে মেনলি 3টে জায়গা থেকে ট্রাই করেছিলাম। পাবনা সুইট থেকে আমরা ট্রাই করেছিলাম রস কদম্ব, যেটা আমার পার্সোনালি যে খুব একটা ভালো লেগেছে সেরকম নয়। এখানে 2টো দামের পাওয়া যায় রস কদম্ব। আরেকটা যেটা ট্রাই করেছিলাম সেটা হলো এখানকার বিখ্যাত মিষ্টি কানসাট সুইট থেকে। আমরা যে কানসাট সুইটটায় গেছিলাম সেটা একদম মালদা যে ইউথ হোস্টেল আছে তার ঠিক উল্টো দিকে। আচ্ছা, এই যে মালদার যে কটা মিষ্টি একটা খুব ফেমাস, তার মধ্যে এই যে এটা হলো মেন দুটো। এখানে অনেক মিষ্টি ফেমাস, এইটা দুটো হলো মেন। এটা হলো রসকদম্ব, এটা হলো কানসাট। আর এটা এখান থেকে আমরা কিনেছিলাম, অনেক জায়গাতেই পাওয়া যায়। আজকে আমরা এসেছি রতন সুইটস বলে একটা দোকানে, এটা রূপকথা সিনেমা হল আছে সেইখানে পড়ে। তো এই দুটোর দাম এখানে নিল 12 টাকা করে, এই দুটোই 12 টাকা ইচ। তো এটা খেয়ে দেখি ফার্স্টে। এইটা হলো কি অনেকটা ক্ষীর কদমের মতন, মানে বাইরের দিকটা শক্ত আর ভেতর দিকটা একটু নরম টাইপের। আর এই যে বাইরে এগুলো দেখছো, দেখো ভেতরে ক্ষীর কদমের যেরকম থাকে না, ভেতরে একটা রসগোল্লা টাইপ, তার উপরে একটুখানি গাঢ় মাওয়া টাইপের হলে যেরকম হয়, আর উপর দিয়ে এরকম কদম্ব, মানে ওই কদম ফুলের মতন। যেহেতু এই বাইরেটা দেখতে একটা টেক্সচারটা, তাই জন্য এটাকে রসকদম্ব বলা হয়। খেয়ে দেখি কিরকম এটা। এটা আমরা কালকে যখন থেকে খেয়েছিল পাবনা সুইটস, তার থেকে অনেক বেটার খেতে। পাবনা সুইটসে 2 ধরনের ছিল, একটা হলো 10 টাকা, একটা হলো 15 টাকা। এটা সেই ছিল নয় 12 টাকা হিসেবে অনেক ভালো খেতে। আর পাবনা সুইটের ভেতরে এটা ছিল না, এই জিনিসটা কিন্তু ছিল না, শুধু এইটুকু ছিল আমার যতটুকু মনে পড়ছে। তো এটা ওইখানকার তুলনায় অনেক ভালো খেতে। আর এটা হলো মেন মিষ্টি, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। এটা আমার কালকেও খুব ভালো লেগেছিলো। এটা হলো কানসাট, মানে রসগোল্লা টাইপের, আর তার উপরে ক্ষীর দেওয়া। এই যে ভেতরে রসগোল্লা টাইপের, তার উপরে ক্ষীরের একটা প্রলেপ টাইপের দেওয়া। এটাও কালকে থেকে ভালো, কানসাট সুইটের থেকে এটা ভালো। মানে যে কটা সুইট আমরা ট্রাই করলাম, এত গাড়ি এখানে, তার মধ্যে এই দোকানটার এই দুটো বেশ ভালো, এবং এগুলো তো নেওয়া যেতে পারে। কালকে যে দুটো ছিল তার সেগুলো ভালো ছিল, বাট
এটা অনেক 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 বেটার দাম হিসেবে। মানে এটাই রেকমেন্ডেবল? এটাই রেকমেন্ডেবল, হ্যাঁ। যে কটা অ্যাটলিস্ট আমি খেলাম, আছে তো প্রচুর দোকান এখানে, আমি 3টে দোকান ট্রাই করলাম যেগুলো, তার মধ্যে এটা সবথেকে বেস্ট। হ্যাঁ দিয়ে দে। এটা হলো গীতা কোম্পানির, এটা হলো ম্যাঙ্গো চাটনি। আচ্ছা একটা আচার দেখাবে কাকু? আচার দেখাবে একটা ইয়ের গীতার। আর এখানকার এই আমসত্ত্ব হলো 2 টাইপের, এটা হলো মেনলি এখানে পাওয়া যায় শক্ত ধরনের, এটা 500, 700, 800 কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এটা। আর আরেকটা যেটা আছে সেটা তো নর্মাল, যেটা আমসত্ত্ব, সেটা চাটনি ফাটনি যেগুলো দেয় সেগুলো অন্য নরম, কিন্তু এইটা হলো এখানকার স্পেশালিটি যেটা আমসত্ত্ব। আর এটা হলো কাসুন্দি পিকেল গীতার, একই রকম আমের না, খিরসাবাদ দিয়ে। এটা আচার, আর আমি যেটা নিলাম সেটা ছিল চাটনি। আর এটা খুব ফেমাস একটা কোম্পানি, যে গীতা যেই কোম্পানি, এটা খুব ফেমাস একটা কোম্পানি। এটা কি ফজলির? এটা কত করে? 500 টাকা করে। সবথেকে ভালো তো গোপালভোগ নাকি, সেটাই তো বেশি ভালো, কিন্তু আমসত্ত্ব সেটার ভালো হবে তাই। এগুলো 1 বছর মতন থাকে? হ্যাঁ, এগুলো 1 বছর, 2 বছর। আচ্ছা, এটা 500 করে ফজলির। তো এই ছিল আমার দুদিনের ছোট্ট করে কম পয়সার মালদা ভ্রমণের গল্প। মালদা কিন্তু আমাদের কলকাতার কাছাকাছি, শীতকালে ঘোরার জন্য আদর্শ একটা জায়গা। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।